প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আউয়াল। আমরা আজকে যে ক্লাসটি নিব সেটার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান এবং পাঠের বিষয় হচ্ছে হিসাব সমীকরণ ও জাবেদা বই। আমি এই আলোচ্য বিষয়বস্তুর উপর একটি সমাধান আজকে তোমাদের ক্লাসে তুলে ধরব এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো সেভাবে সেটি উপস্থাপন করার চেষ্টা করব। আমি আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং ক্লাস শেষে যে বাড়ির কাজ দিব সেটা সবাই বাসায় বসে নিজে নিজে সমাধান করতে সক্ষম হবে। আরেকটি বিষয়, আমি গত ক্লাসেও তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি তোমরা সবাই সেই বাড়ির কাজটি করার চেষ্টা করেছো এবং হয়তোবা অধিকাংশই সেটি পুরোপুরি করতে সক্ষম হয়েছো। যাই হোক, আমরা আজকের ক্লাসে যাচ্ছি। আমি আজকে যে সমস্যাটি সমাধান করব সেটাও তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া একটি সমাধান। সেটা হচ্ছে জনাব রশিদ 2015 সালের 1 ডিসেম্বর অটো রিপেয়ারিং হাউস নামে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ: ডিসেম্বরের 1 তারিখে নগদ বিনিয়োগ করেন 3,50,000 টাকা। ডিসেম্বরের 3 তারিখে সোনালী ব্যাংকে একটি হিসাব খুলেন 4,00,000 টাকার। ডিসেম্বরের 7 তারিখে গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 5,000 টাকা। ডিসেম্বরের 17 তারিখে বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। ডিসেম্বরের 20 তারিখে গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 3,000 টাকা। ডিসেম্বরের 24 তারিখে 17 তারিখে সেবা বাবদ নগদ প্রাপ্তি 10,000 টাকা। ডিসেম্বরের 17 তারিখে একটি হোন্ডা মেরামত করে 2,500 টাকার একটি চেক পাওয়া গেল এবং সাথে সাথে ব্যাংকে জমা করা হলো। ডিসেম্বরের 30 তারিখে টেলিফোন বিল 500 টাকা এবং বিদ্যুৎ বিল 700 টাকা পরিশোধ করা হলো। এই ছিল ডিসেম্বর মাসের বিভিন্ন লেনদেন সম্পর্কিত তথ্য। এখন এই তথ্যসমূহ হতে আমাদেরকে যা করতে হবে: ক, মোট দেনাদারের বা প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ, সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। গ, উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা দাও। এখন আমরা একটি একটি করে সমাধান করার চেষ্টা করি। প্রথমে করণীয় ক, মোট দেনাদারের বা প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। তো দেনাদার বা প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হয় সেটা হয়তো আমরা সবাই জানি, তারপরও আমি বলছি। একজন বিক্রেতা বা সেবা প্রদানকারী যখন নগদে বিক্রয় বা সেবা না দিয়ে বাকিতে বিক্রয় করেন বা বাকিতে সেবা প্রদান করেন, তখন এই বাকি বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে
দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। অর্থাৎ যত বেশি বাকিতে বিক্রয় করব বা সেবা প্রদান করব, তত বেশি আমার দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং এই বাকি বিক্রয় থেকে যদি আমি কোনো টাকা পাই, অর্থাৎ যিনি বাকিতে কিনেছেন তিনি যদি সেখান থেকে কিছু টাকা আমাদেরকে পরিশোধ করেন, অর্থাৎ বিক্রেতাকে পরিশোধ করেন, তাহলে দেনাদারের পরিমাণ হ্রাস পাবে। তো আমরা দেখি ডিসেম্বর মাসে তিনি মোট কয়টি বাকিতে সেবা প্রদান করেছেন। 1 তারিখ নয়, 2 তারিখ, 3 তারিখে নয়, 7 তারিখে সেবা মেরামত করা হয়েছে, বাট সেটা নগদে, সুতরাং এটা আসবে না। 17 তারিখে দেখো বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। তাহলে এখানে আমরা দেনাদার বা প্রাপ্য হিসেবে পরিমাণ পাইলাম 17,000 টাকা। এখন দেখি আরো কোনো প্রাপ্য হিসাব বা বাকি বিক্রয় আছে কিনা। এটা তো চেকে নগদ পেয়ে গেছে, চেকে পেয়ে গেছে, সুতরাং এটা সমস্যা নেই। 17 তারিখে দেখো, সরি 24 তারিখে দেখো, 17 তারিখে আমি যে বাকিতে বিক্রয় করেছিলাম 17,000 টাকা, সেই 17,000 টাকা থেকে আমি ডিসেম্বর মাসের 24 তারিখে 10,000 টাকা পেয়ে গেছি। তার মানে আমার এই 10,000 টাকা দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়ে যাবে, যেহেতু এটা আমি পেয়ে গেছি। 27 তারিখে একটা চেকের মাধ্যমে সেবা প্রদান, সুতরাং এটা আসবে না। আর 30 তারিখ তো সেটা খরচ। সুতরাং আমরা বাকি বিক্রয় লেনদেন একটাই পেলাম, সেটা 17 তারিখে, এবং 24 তারিখ আমরা 17 তারিখের বাকিতে সেবা প্রদান হতে 10,000 টাকা পেয়ে গেছি, সুতরাং এটা বিয়োগ হবে 17 তারিখের 17,000 টাকা থেকে। এখন দেখি আমরা এখানে দেখো বাকিতে গাড়ি মেরামত 17 তারিখে 17,000 টাকা। এখানে 24 তারিখে যেহেতু আমরা নগদে পেয়ে গেছি 10,000 টাকা, তাহলে সেটা 17 থেকে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা থাকে সেটা হচ্ছে 7,000 টাকা। তাহলে আমাদের ডিসেম্বর মাসের নিট বা মোট দেনাদার হচ্ছে 7,000 টাকা। এখানে টাকার পরিমাণটা একটু অস্পষ্ট আসছে, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো সেটা। আচ্ছা, তারপর খ নাম্বার দেখো, খতে কি বলছে, সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই করণীয় খ সমাধান করতে হলে আমাদেরকে ডিসেম্বর মাসে যতগুলো সেবা প্রদান করা হয়েছে বা যতবার সেবা প্রদান করা হয়েছে, সেটা নগদেই হোক বা বাকিতেই হোক, সবগুলোই আমার সেবা আয়ের অন্তর্ভুক্ত হবে বা সেবা আয়ের যোগফলে আসবে। তাহলে আমরা দেখি ডিসেম্বর মাসে তিনি মোট কয়বার সেবা প্রদান করেছেন। 1 তারিখে নয়, 3 তারিখে নয়, 7 তারিখে, হ্যাঁ, উনি মেরামত করে টাকা পাইছে 5,000 টাকা, সেটা আসবে সেবা আয়ের সাথে। 17 তারিখে 17,000 টাকা বাকিতে মেরামত করছে, সেটাও আসবে। 20 তারিখে গাড়ি ওয়াশ করে দিয়ে 3,000 টাকা পেয়েছে, সেটাও আসবে। 24 তারিখে দেখো এখানে 10,000 টাকা নগদ পেয়েছে, কিন্তু সেটা কিন্তু নতুন কোনো সেবা প্রদান করে না, সেটা আগের সেবা থেকে পাইছে, সুতরাং এই 10,000 টাকা নতুন করে আর যোগ হবে না, এটা ইতিমধ্যে আমাদের এই 17,000 টাকার ভিতরে সেটা আছে। তারপর 27 তারিখে একটি হুন্ডা মেরামত করে 2,500 টাকা পাওয়া গেছে,
সেটা আয়ের সাথে আসবে। আর 30 তারিখেরটা তো সেটা খরচ, সেটা এখানে আসবে না। তাহলে মোট কয়টা আসলো? সাত 7 তারিখে আসবে, 17 তারিখেরটা আসবে, 20 তারিখেরটা আসবে এবং 27 তারিখেরটা আসবে। মোট 4টা আসবে। দেখো, 7 তারিখ মেরামত করে নগদ প্রাপ্তি 5,000 টাকা। 17 তারিখ বাকিতে মেরামত হচ্ছে 17,000 টাকা। 20 তারিখ গাড়ি ওয়াশ করে পেয়েছে 3,000 টাকা। আর 27 তারিখ হুন্ডা মেরামত করে পেয়েছে 2,500 টাকা। তাহলে ডিসেম্বর মাসে এই অটো রিপেয়ারিং হাউসের মোট সেবা আয় হবে এই 4টার যোগফল, অর্থাৎ মোট 17,500 টাকা। এটা ততটা জটিল নয়, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের করণীয় খ সমাধান হয়ে গেল। এখন করণীয় গ, উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা দাও। এটা আমরা পরের পেজে করব। আর পরের পেজে করার সুবিধার জন্য আমি প্রশ্নটাকে আবার এখানে কপি করে নিয়ে এসেছি, যাতে তোমাদেরকে বারবার উপরে যেতে না হয়। একই প্রশ্ন আমি এখানে কপি করেছি আবার দ্বিতীয় পৃষ্ঠায়। এখান থেকে আমরা এখন গয়ের সমাধান করব। তাহলে আমরা করণীয় গয়ের সমাধান করি। অটো রিপেয়ারিং, আমরা জানি জাবেদা বইতে আমরা প্রথমে যে প্রতিষ্ঠানে জাবেদা করি সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, তারপর জাবেদা লিখতে হয়। জাবেদায় মোট সুনির্ধারিত গড় হচ্ছে 5টি। তারিখ, হিসাবের শিরোনাম, তথ্যসূত্র, বা এটাকে আমরা অনেকেই রেফারেন্সও লিখি। তারপর ডেবিট কলামের জন্য একটি ঘর, ক্রেডিট টাকার জন্য আরেকটি ঘর। তাহলে প্রথমে এখানে দেখো যে পুরো মাসের লেনদেনগুলো আমাদেরকে সমাধান করতে হবে, জাবেদা করতে হবে। তাহলে 1 তারিখে নগদ বিনিয়োগ 3,50,000 টাকা। এটা জাবেদা কি হবে? এই লেনদেনের ফলে আমার একদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কারবারে, অন্যদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকা একটি সম্পদ, এটা বৃদ্ধি পেলে এটা জাবেদা হবে নগদান ডেবিট। আর আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে তার জাবেদা হয়, তার মূলধন বৃদ্ধি পেলে মূলধন হয় ক্রেডিট। দেখি, নগদান ডেবিট 3,50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 3,50,000 টাকা। আর ব্যাখ্যায় লিখব নগদ টাকা আনা হলো। তারপর ডিসেম্বরের 3 তারিখে সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 4,000 টাকার। তো এর ফলে কি হবে? আমাদের ব্যবসায়ের নামে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আর ব্যাংক ব্যালেন্স হচ্ছে কারবারের জন্য সম্পদ, সব সম্পদ বৃদ্ধি পাবে। অন্যদিকে নগদ টাকায় ব্যাংকে রাখার ফলে আমাদের নগদ টাকা কমে যাবে কারবার থেকে, নগদান হবে ক্রেডিট। তাহলে এই 3 তারিখের লেনদেনের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তারপর ডিসেম্বরের 7 তারিখে দেখি আমরা 3 তারিখেটা সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকে হিসাব খোলা হলো। 7 তারিখে গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 5,000 টাকা।
এটার জাবেদা হবে 7 তারিখের। আমরা সেবা প্রদান করেছি, সেখানে গাড়ি গাড়ি মেরামত করে দিয়েছি, টাকা পেয়েছি। তাহলে একদিকে আমার নগদ টাকা বাড়বে, অন্যদিকে আমার আয় বৃদ্ধি পাবে। তাহলে এটা জাবেদা হবে নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট দেখো 7 তারিখে, আর সেবা আয় ক্রেডিট। ব্যাখ্যা হবে মেরামত বাবদ নগদ প্রাপ্তি। 17 তারিখে দেখো বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। হ্যাঁ, এখানেও আমি সেবা প্রদান করে ফেলেছি, সুতরাং আমার আয় হয়ে গেছে। টাকা এখনো পাই নাই, সুতরাং আমার দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে। আর আমরা আগেই বলেছি দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে কারবারের সম্পদ। তাহলে এখানে দেনাদার যেহেতু বৃদ্ধি পেয়েছে, দেনাদার বা প্রাপ্য হিসাব হবে ডেবিট, আর সেবা আয় হবে ক্রেডিট। দেখো 17 তারিখে প্রাপ্য হিসাব ডেবিট 17,000 টাকা, সেবা আয় হবে ক্রেডিট 17,000 টাকা। এটার ব্যাখ্যা হবে বাকিতে গাড়ি মেরামত করা হলো। তারপর 20 তারিখে গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 3,000 টাকা। তো চেক পেলে আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়, কারণ চেকটা আমরা ব্যাংকে জমা দেই। তাহলে এই লেনদেনের ফলে আমার একদিকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, অন্যদিকে আমার সেবা প্রদান করার ফলে বা গাড়ি ওয়াশ করে দেওয়ার ফলে আমার আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। দেখো 20 তারিখে ব্যাংক হিসাব ডেবিট 3,000 টাকা, সেবা আয় ক্রেডিট 3,000 টাকা। ব্যাখ্যা কি লিখছে? গাড়ি ওয়াশ করে চেক পাওয়া গেল। তারপর 24 তারিখ, 17 তারিখে সেবা বাবদ নগদ প্রাপ্তি 10,000 টাকা। এখানে খেয়াল করো, নগদ পাওয়া গেছে 10,000 টাকা, এবং সেটা কি বাবদ পাওয়া গেছে? সেটা 17 তারিখে সেবা বাবদ পাওয়া গেছে, অর্থাৎ 24 তারিখ নতুন করে আর কোনো সেবা প্রদান করা হয় নাই। আমি আগে যে সেবা দিয়েছিলাম সেটার টাকা আমি এখন পেয়েছি। তো যখন আমি সেবা প্রদান করেছিলাম বাকিতে 17 তারিখে, তখন আমি দেনাদারকে বা প্রাপ্য হিসাবকে আমি ডেবিট করে ফেলছিলাম বা ডেবিট করেছিলাম। তো এখন যেহেতু ওইখান থেকে আমি টাকা পেয়েছি, তাহলে আমার নগদান বাড়বে 10,000 টাকা। অন্যদিকে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব কমবে 10,000 টাকা। এটা নতুন করে সেবা এর মধ্যে আসবে না, কারণ আমি নতুন করে কোনো সেবা প্রদান করিনি এখানে। তাহলে 24 তারিখে জাবেদা হবে নগদান 10,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা। ব্যাখ্যা হবে দেনাদার হতে পাওয়া গেল। তারপর 27 তারিখে একটি হুন্ডা মেরামত করে 2,500 টাকার চেক পাওয়া গেল এবং সাথে সাথে ব্যাংকে জমা করা হলো। তারপর যখন চেক পাবো সেটা ব্যাংকে জমা দিব, এতে করে আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট। অন্যদিকে আমি টাকাটা কীভাবে পেলাম? মেরামত করে, মানে সেবা প্রদান করে। তাহলে আমার সেবা আয় হবে ক্রেডিট। সুতরাং 27 তারিখে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। দেখো 27 তারিখে ব্যাংক হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে সেবা আয়ের প্রাপ্ত চেকটি সাথে সাথে ব্যাংকে জমা করা হলো। 30 তারিখ, টেলিফোন বিল 500 টাকা এবং বিদ্যুৎ বিল 700 টাকা পরিশোধ করা হলো। এগুলো হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ, এবং এই খরচগুলোকে আমরা আলাদা আলাদা নাম না দিয়ে একসাথে উপযোগ খরচ হিসেবে লিখতে পারি। তাহলে 500 আর 700 যোগ করলে কত হয়? 1200 টাকা। তাহলে উপযোগ খরচ আমরা আগে থেকে জানি, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে উপযোগ খরচ হবে ডেবিট 1200 টাকা, আর নগদ পরিশোধের ফলে নগদ টাকা কমবে, নগদান হবে ক্রেডিট
1200 টাকা। দেখো তারা কি করেছে, ডিসেম্বরের 30 তারিখ উপযোগ খরচ 1200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1200 টাকা। ব্যাখ্যা হলো উপযোগ খরচ পরিশোধ করা হলো। এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে নিই, দেখো তোমরা 20 তারিখে যে গাড়ি আসবো চেক প্রাপ্তির 3000 টাকা, এটা তোমরা কোনো কোনো বইয়ে এখানে ব্যাংক হিসাব ডেবিট না করে তোমরা দেখবা নগদানকে ডেবিট করেছে। তো আমাদের একটা কনসেপ্ট আছে অ্যাকাউন্টিং এরকম যে চেক প্রাপ্তি নগদের সামিল। সুতরাং আমরা যখন চেক পাই সেটাকে আমরা নগদান হিসেবে দেখাতে পারি। তো কেউ যদি এখানে ব্যাংককে ডেবিট না করে নগদানকে ডেবিট করো, তাহলেও তাদের জাবেদাটা সঠিকই হবে, ভুল হবে না। যাই হোক, তো এই ছিল আজকের আমাদের এই সমস্যার সমাধান। এখন আমি তোমাদেরকে আগামী ক্লাসের জন্য একটি হোমওয়ার্ক দিব, এটাও তোমাদের বই থেকে আমি কপি করে দিয়েছি। তো আমি আশা করছি তোমরা সেটা বাড়িতে বসে নিজে নিজে করার চেষ্টা করবে। ভুল হতেই পারে, ভুল হলেও তোমরা চেষ্টা চালিয়ে যাবে, আর চেষ্টা চালানোর মাধ্যমে তোমাদের ভুলগুলো আস্তে আস্তে কমে আসবে। আমরা আগামী ক্লাসে নতুন আরেকটি চ্যাপ্টার শুরু করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি শেষ ঘোষণা করছি। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।